ইহি সিজন 2। নেশাক্ত প্রহর লিখেছেন রূপন্তী সরকার। পর্ব সংখ্যা 7। ঝড়ের গতিতে বাইক থামালো ঋষভ। তাড়াহুড়ো করে ওপরে চলে গেল। ইয়াশফার রুমে উকি দিতে বুঝতে পারলো ইয়াশফা ঘুমিয়ে গেছে, তাই আর ইয়াশফাকে ডাকলো না। সিঁড়ি বেয়ে নিচে নেমে তিথির রুমের সামনে চলে আসলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দরজায় নক করলো। তিথি আর অভ্র গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ এত রাতে দরজায় ঠক ঠক আওয়াজ কানে আসতেই অভ্রর ঘুম ভেঙে গেল। টেবিলে রাখা অ্যালার্ম ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4:45 বাজে। অভ্র আস্তে আস্তে করে জিজ্ঞাসা করলো, কে? ঋষভ। ঋষভ গম্ভীর গলায় বলল, আমি ঋষ। অভ্র কিছুটা অবাক হলো, এত রাতে ঋষ কেন এসেছে। ঋষের গলা শুনে তিথির ঘুম ভেঙে গেল। তিথি পিট পিট করে চোখ খুলল। অভ্র থ মেরে বসে আছে। ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ঋষ এবার রেগে গেল। এভাবে কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে। ঋষভ কিছুটা চেঁচিয়ে বলল, বাপি দরজা খুলবা নাকি আমার দরজা ভেঙে রুমে ঢুকবো? দরজা ভেঙে রুমে ঢুকবো। ঋষের কথায় অভ্র হুঁশ আসলো। তাড়াহুড়ো করে বেড থেকে নিচে নামলো। মনে মনে বলল, বাপের এক হাতও ছাড়েনি। অভ্র দরজা খুলে দিতে ঋষভ রেগে অভ্রর দিকে তাকালো। অভ্র একটু ঢোক গিলে বলল, আরে বাবা রাগ করছিস কেন? আয় ভেতরে আয়। কোনো সমস্যা হয়েছে কি? অভ্র খেয়াল করলো ঋষভের হাতে একটা ব্যাগ। অভ্র ঋষভকে জিজ্ঞাসা করলো, এই ব্যাগে কি আছে ঋষ? ঋষভ কোনো কথা না বলে রুমে ঢুকলো। তিথি বেডে বসে ঋষভের দিকে চেয়ে আছে। মনে হচ্ছে ও এখনো ঘোর থেকে বের হতে পারেনি। ঋষভ ব্যাগ থেকে দুটো চালতা বের করে তিথিকে বলল, এই দুটো চালতা ইয়াসকে মাখিয়ে দিও, আর বাকি চালতাগুলো দিয়ে আচার বানিয়ে দিবা ওকে। তিথি হাঁ করে ঋষভের দিকে চেয়ে আছে। কোনো কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। ওর মনে হলো ও হয়তো কোনো স্বপ্ন দেখছে। ঋষভের কথা শুনে অভ্র মাথা ঘুরে উঠল। অভ্র দৌড়ে ঋষভের কাছে আসলো। এসে ঋষভের প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, এই চালটা তুই কই পাইলি বাপ এত রাতে? ঋষভ সহজ সরল ভাবে উত্তর বলল, চুরি করে এনেছি। ঋষভের কথায় অভ্র ঠাস করে নিজের গালে একটা চড় দিল। ও চেক করলো কোনো স্বপ্ন দেখছে কিনা, কিন্তু চড়টা ওর গালে বেশ জোরেই পড়েছে। প্রায় 100% শিওর হলো ও কোনো স্বপ্ন দেখছে না, এটা সত্যি। অভ্র অবাক হয়ে বলল, এই চালতা কার জন্য আনলি এত রাতে? ঋষভ কিছু বলল না। তিথি তখনও চালতার ব্যাগে হাতে নিয়ে ঋষভের দিকে হ্যাবলার মতো তাকিয়ে আছে। অভ্র আবারও ঋষভকে বলল, বল না বাপ, কার জন্য এত রাইতে চালতা নিয়ে এসেছিস? তুই তো এসব টক ফক খাস না, তাহলে কার জন্য নিয়ে এসেছিস? ঋষভ গম্ভীর গলায় বলল, ওর জন্য। ওকে? ইয়াসের জ্বর এসেছে, জ্বরের মুখে চালতা খেতে চেয়েছে। অভ্র অবাকের ওপর অবাক। অবাকের ঠেলায় ঠাস করে বিছানায় পড়ে গেল। তিথি তাড়াহুড়ো করে অভ্রকে ধরে নিল। অভ্র কাঁদো কাঁদো গলায় বলল, ইয়াস আবার কেডা বাপ? ইয়াস আবার কেডা বাপ? পাশ থেকে তিথি অভ্রকে একটা থাপ্পড় মেরে বলল, আরে মগা, ইয়াস হলো ঋষের বউ ইয়াসফা। অভ্রর মাথা দুহাত চেপে বলল, এই জাউরা জিন তুই কেন আমার ভাতিজা এই জাউরা জিন তুই কেন আমার ভাতিজার শরীরে ঢুকছোস? তুই নিচ থেকে বাইর হবি নাকি আমি ঝাঁটা দিয়া মাইরা বাইর করমু? ঋষভ চরম বিরক্ত হলো। এভাবে গালাগালি দেওয়া ওর পছন্দ না। ঋষভ রেগে অভ্রকে বলল, তুমি প্লিজ এই নাটক অফ করো। অভ্র ঋষভের ঝাড়ি খেয়ে বুঝলো ঋষভকে কোনো জিনে ধরেনি। ঋষভ বউয়ের জন্য এত রাতে চালতা নিয়ে এসেছে। এটা কেমনে সম্ভব? কোনোভাবেই সম্ভব না, অসম্ভব একটা কাজ। অভ্র কাঁদো কাঁদো মুখে বলল, এত রাতে কোথা থেকে চালতা নিয়ে আসলি বাপ, বল না। এত রাতে তো কোনো দোকান খোলা নাই। ঋষভ গম্ভীর গলা বলল, ওই মেয়ের বাড়ি থেকে। ঋষের কথা শুনে তিথি চেঁচিয়ে উঠল, কি?
তুমি ইয়াশফার গ্রামে গিয়েছিলা রিস? ওর বাড়ি কিভাবে চিনেছ? ঋষভ গা ছাড়া ভাব নিয়ে বলল, মুগ্ধর শ্বশুর চিনিয়ে দিয়েছে। তিথির মনে হলো ও এখনই অজ্ঞান হয়ে যাবে। অভ্র আর নিতে পারল না। অভ্র ঋষকে হাত জোর করে বলল, বাপ তুই এখন যা। তুই আর 2 মিনিট আমার সামনে থাকলে আমি পটল তুলবো। তুই যা, আমি তোর কথাগুলো হজম করতে পারছি না। এবার আমার বদহজম হয়ে পেট খারাপ করবে। তুই যা। ঋষভ একটা ছোট চালতা অভ্রর দিকে ছুঁড়ে মারলো। অভ্র চালতাটা 2 হাত দিয়ে ধরে নিল। ঋষ রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোমার তোমার বউকে বলে দিও বাপি, কালকে সকাল 8টায় ইয়াসকে হালকা পাতলা কিছু খাবার দেওয়ার পর 9টার দিকে যেন ওকে চালতা মাখিয়ে দেয় এবং দুপুরে আগে যেন চালতার আচার বানিয়ে ওকে খাওয়ায়। যদি আমি এসে শুনি ইয়াস চালতা খায়নি, তাহলে তোমার বউকে কিছু বলবো না, কিন্তু তোমার খবর আছে। কথাটা বলেই ঋষ চলে গেল। এইদিকে তিথি আর অভ্র একের একে অপরের মুখ চাওয়াচাই করছে। ঋষভ এটা অর্ডার করলো নাকি হুমকি দিল কিছুই বুঝলো না। অভ্র তিথির দিকে তাকিয়ে বলল, বউ কালকে সকাল থেকে আচার বানানোর ব্যবস্থা করো, না হলে ওই গুন্ডা আমাকে আস্ত রাখবে না। তিথি একটা ঢোক গিল। এই বাড়িতে সবাই প্রায় ঋষভের রাগকে ভয় পায়, বিশেষ করে তিথি। ঋষভ ছোট থেকেই রেগে গেলে ভাঙচুর করে। তিথি এসব সহ্য করতে পারে না। যারা কারণে যার কারণে তিথি ভয় ঋষভের সামনে যায় না। তিথির শুধু রুহির সাথেই ভালো সম্পর্ক, ঋষের সাথে না। ঋষ অভ্রকে বাপি বলে সম্বোধন করলেও তিথিকে কখনো মামুনি বলে সম্বোধন করেনি। ঋষভ প্রয়োজন ছাড়া তিথির সাথে কথাও বলে না। আজকে কোন ভাগ্যে যে তিথির সাথে কথা বললো কে জানে। তিথি অবশ্য মনে মনে খুশি হলো ঋষভের এমন পরিবর্তন দেখে। সকালবেলা মিহি রান্নাঘরে কাজ করছে। হঠাৎ ওর কিছু একটা মনে হতেই নিজের ফোনটা হাতে নিল। ঠুস করে গ্যালারিতে ঢুকলো। অনেক আগের একটা ছবি ওর নজরে এলো। ছবিটা মিহি বক্সিং করছে আর হৃদ পাশে দাঁড়িয়ে মুচকে হাসছে। ছবিটা দেখে অজান্তেই মিহির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। বহু বছর হয়ে গেল ফোনের গ্যালারিতে ঢোকা হয় না। সেই বাচ্চা মিহি এখন বুড়ো হতে চললো। কয়েকদিন পর নাতিপুতি হবে ভাবতেই মিহির মুখে হাসি চলে এলো। মিহি নিজে নিজে হাসছে। তিথি রান্নাঘরে ঢুকে মিহির মুখে হাসি দেখে কিছুটা অবাক হলো। বহু বছর মিহিকে এভাবে হাসতে দেখেনি। তিথির মুখে কৌতূহল হলো, মিহি কি দেখে হাসছে। মিহি মিষ্টি কি মিষ্টি সে হাসি। তিথি কৌতূহল আটকে রাখতে না পেরে জিজ্ঞাসা করলো, কি দেখে হাসছো টুইঙ্কেল? মিহি তিথির দিকে তাকালো। মুচকি এসে ফোনটা এগিয়ে দিয়ে তিথির দিকে। তিথি ফোন তিথি ফোনে হৃদ আর মিহির মিষ্টি মুহূর্তের ছবি দেখে হেসে উঠল। ছবিটা এত কিউট হয়েছে। তিথি হেসে বলল, কি মিষ্টি লাগছে টুইঙ্কেলকে, মাশাআল্লাহ। তিথির কথা শুনে মিহি হাসলো। তিথির হাতে কয়েকটা চাউতা মিহি এতক্ষণ খেয়াল করেনি, তবে এখন খেয়াল করলো। মিহি তিথিকে জিজ্ঞাসা করলো, তুমি এত সকাল সকাল চাউতা কোথা থেকে পেলে আপু? তিথি একটু ঢোক গিলে বলল, সে কথা আর কি বলবো, কালকে রাত 4টা নাগাদ এই চাউতাগুলো দিয়ে গেছে এবং আমাকে শাসিয়ে গেছে তার বউকে যেন চাউতা মাখিয়ে দেই এবং চাউতার আচার বানিয়ে দেই। মিহি কিছুটা অবাক হলো। কে এমন কাজ করেছে? মিহি চোখ বড় বড় করে বলল, কে এমন মহান কাজ করেছে আপু? তিথি মিনমিন করে বলল, কে আবার? তোমার গুণধর পুত্র। মিহি অবাক হয়ে হলো না, কারণ মিহি কালকে রাতে দেখেছে ঋষভ চুপি চুপি ইয়াশফার রুমে গিয়ে ওর মাথায় কিছুক্ষণ জলপট্টি দিয়ে দিয়েছে। মিহি ইয়াশফাকে দেখার জন্য ওর রুমে গিয়েছিল, কিন্তু রুমের ভেতরে ঋষকে দেখে আর রুমে ঢোকেনি। বাইরে থেকে মন ভরে ছেলেকে দেখলো। তার ছেলের মধ্যে ভালোই পরিবর্তন এসেছে। মিহি তিথির কাছে অবাক হওয়ার ভান করে বলল, সত্যি ঋষ এসেছিল? সত্যি ঋষ এনেছে এগুলো? কিন্তু রাতে অত রাতে ঋষ এগুলো কোথায় পেলো? তিথি মুখ কালো করে বলল, সে নাকি রাতে ইয়াশফার বাড়ি গিয়েছিল, গাছ থেকে পেড়ে এনেছে। মিহি কিছুক্ষণ চুপ করে রইল। তিথি মিহিকে জিজ্ঞাসা করলো, ইয়াশফা কি ঘুমিয়ে আছে মিহি?
মিহি মনমরা হয়ে বলল, হ্যাঁ রে আপু, মেয়েটার শরীর ভালো নেই, কাল রাত সারা রাত ঘুমাতে পারেনি, ভোর থেকে একটু জ্বর কম, আর একটু বেলা হলে আবারও ডাক্তার ডাকবো। তিথি আর মিহিকে চা নাস্তা বানালো তিথি আর মিহি মিলে চা নাস্তা বানালো। এইদিকে খাবার টেবিলে হৃদ আর অভ্র বসে আছে। অভ্র হৃদকে কালকে সব কথা খুলে বলল। হৃদ বিশ্বাস করেনি, ওর ছেলে এমন কাজ করতেই পারে না। হৃদের ফুল কনফিডেন্স আছে ঋষের ওপর, তার ঋষ এত মহান স্বামী কখনো হতে পারবে না। হৃদ অভ্রকে মুখের ওপর বলে দিয়েছে, তুই মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিস, আমার ছেলে এই সুকাজগুলো জীবনেও করবে না। অভ্র রেগে বলল, না ভাই, স্বপ্ন দেখবো কেন? সত্যি ঋষ এমনটা করেছে। হৃদ চুপ থাকলো। কিছুক্ষণ পর ইয়াশফা আসলো, এসে ঋষের পাশে একটা টেবিল টেনে বসে পড়লো। হৃদ ইয়াশফার মাথায় হাত দিয়ে দেখলো জ্বর কিছুটা কমেছে। হৃদ ইয়াশফাকে বলল, এখন কেমন লাগছে আম্মা জান? ইয়াশফা মলিন মুখে হেসে বলল, আমি একদম বিন্দাস আছি। ইয়াশফার কথায় হৃদ আর অভ্র দুজনেই হাসলো। অভ্র ইয়াশফাকে বলল, আম্মা জান, আপনার স্বামী কি করেছে জানেন? ইয়াশফা অভ্রর দিকে তাকালো। অভ্র কিছু বলতে যাবে তার আগেরই সব নেমে আসলো। গায়ে একটা হালকা নীল রঙের টি শার্ট আর সাদা রঙের ট্রাউজার, চুল থেকে টপটপ করে জল পড়ছে, মনে হচ্ছে এখনই শাওয়ার নিয়ে এসেছে। হৃদ ঋষভকে আসতে দেখে গান গাইলো, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কেন, আজরাইল কি চিনে না আমারে, আমি হয়তো 2 দিন পরেই মরবো, আমারে গো, আমি পারি না আর পারি না, আমি হয়তো 2 দিন পরেই মরবো। এবার কি গান ভাই? হৃদের গান শুনে ঋষভ কোনো প্রতিক্রিয়া দেখালো না। ইয়াশপা আর অভ্র হাসতে হাসতে শেষ। হৃদের গান শুনে মিহিও রান্নাঘর থেকে তেড়ে আসলো। হৃদের দিকে কটমট করে তাকিয়ে বলল, তোমার নাকে ঘুষি মেরে মুখের মানচিত্র বদলিয়ে দেবো, এসব ফালতু গান যেন তোমার মুখে আর কখনো না শুনি। হৃদ বলে মনে মনে বলল, বালের জীবন, গান করলাম একজনের জন্য, গায়ে লাগলো আরেকজনের, কেমনটা লাগে? হৃদ ঋষভের দিকে তাকিয়ে বলল, আপনি নাকি বউ মানেন না, তাহলে বউয়ের জন্য এত দরদ উতলিয়ে পড়ছে কেন? ঋষভ রেগে বলল, কিসের বউ? ও আমার থাপ্পড় খেয়ে নাকি অসুস্থ হয়েছে, তাই আমার দায়িত্ব ছিল ওর যত্ন করা। আমি শুধু ওইটুকুই করেছি, এর বেশি কিছু আমার থেকে আশা করো না। আমি ওকে বউ বলে মানি না। হৃদ ঋষভের কথা শুনে ইয়াশফার দিকে তাকালো। ইয়াশফা এক মনে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। হৃদ অভ্রকে বলল, বুঝলি অভ্র, মানুষ এত নাটক জানে, মানে তলে তলে টেম্পো চালাবে, কিন্তু তুই বলতে যাবি তখন পোল্ট্রি খাবে। অভ্র সুর মিলিয়ে বলল, হরিদ, একদম ঠিক বলেছিস। আর ও আমাদের আম্মাজানকে না মানলে না মানুক, আমাদের আম্মাজান কি দেখতে শুনতে খারাপ, আমরা না হয় আমাদের রুহি আম্মাজান আর ইয়াসফা আম্মাজানকে একসাথে বিয়ে দেব। আর কোনো কথা আছে? হৃদ অভ্রর দিকে তাকিয়ে বলল, একদম ঠিক বলেছিস। তিথি হৃদ আর অভ্রর জন্য চা বানিয়ে নিয়ে আসলো। তিথি মিহিকে বলল, মিহি, রান্নাঘর থেকে কফিটা নিয়ে এসো। ইয়াসফা টেবিল থেকে উঠে গিয়ে বলল, আমি এনে দিচ্ছি। কথাটা বলে ইয়াসফা রান্নাঘর থেকে কফি আনলো। তিথি বলল, ঋষভকে দাও। হৃদ আর অভ্র কথা শুনে এমনিতেই ঋষভের মাথা গরম হয়ে আছে। ইয়াসফা ঋষভের হাতে কফি দিয়ে বলল, নেন আপনার কফি। ঋষভ কফি নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, এই তোমাকে বলিনি আমার থেকে দূরে থাকতে? তোমাকে বলেছি কফি দিতে, আমার চোখের সামনে একদম আসবা না। হৃদয় অভ্র টেবিল থেকে উঠে গেল। মিহির রান্নাঘর থেকে দৌড়ে চলে আসলো। ঋষভ এমন ভাবে রিয়াক্ট করবে কেউ ভাবতে পারেনি। ইয়াশফা চুপ করে দাঁড়িয়ে আছে। হৃদ ঋষভকে বলল, ঋষ, বেয়াদবি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু লিমিটের মধ্যে থাকো। হৃদ রায়ান চৌধুরী যদি স্টেপ নেওয়া শুরু করে তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। ঋষভ হৃদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ঋষভ রায়ান চৌধুরীর বিরুদ্ধে স্টেপ নিবা? আমাকে আমার মতো ছেড়ে দাও পাপা, আর এই মেয়েকে বলে দিও আমার ত্রিসীমানার যেন না আসে। কথাটা বলে ঋষভ চলে গেল। ইয়াসফা মনে মনে বলল, বালের একটা জামাই কপালে জুটছে,
যাওরা আর কখনো তোর আশেপাশে যাবো না, গু খাইয়া মর তুই। তোর থেকে তোর চোদ্দ তোর থেকে তো চোদ্দ জায়ান ভালো। এর মধ্যে শুভ্র ড্রয়িং রুমে আসলো। সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র এগিয়ে আসলো, কাছে পা দিতে যাবে এমন সময় ইয়াসপা বলে উঠল, ভাইয়া ওইদিকে ভাঙা কাঁচ পড়ে আছে। শুভ্র থেমে গেল। ইয়াসপার কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো চিকমিকি? কথাটা বলে ইয়াসপা কপালে হাত দিল। এমন সময় ঋষভ সিঁড়ির ওপর থেকে একটা ফুলদানি শুভ্রর পায়ের কাছে ছুঁড়ে মেরে বলল, ওকে একদম টাচ করবি না, দূরে সর ওর থেকে, না হলে আমি ভুলে যাব তুই আমার ভাই। হঠাৎ এমন কথা শুনে সবাই ঋষভের দিকে তাকালো।